আচ্ছা, এইবার দেখুন বাবা, ছেলেটা ছুটতে এসে মায়ের কাছে প্রণাম। আর মা তো ছেলেকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না, পাগলের মতন কান্না। ও মা, এখানে যে সমস্ত মায়েরা রয়েছেন আর বাবারা রয়েছেন, একটা প্র্যাকটিক্যাল কথা, নিজের পেটে ধরা ছেলেটা সে যদি সত্যিকারের একটা মানুষ হয়ে এসে মায়ের কোলে ধরা দেয় না, মা দেখবেন ছেলেটাকে কিন্তু বুকে জড়িয়ে ধরে কাঁদতেই থাকেন। ছেলে মানুষ হলে মা বুকের মধ্যে জড়িয়ে ধরে পাগল হয়ে কাঁদেন। কেন না, একান্ত তার ভেতরের পরমানন্দের প্রকাশ। ছেলে যখন মানুষ হয়, মা তার জন্য চোখে জল ধরে যায়। কেন? এটা আনন্দে, এটা পরমানন্দে। ঠিক তেমনি যখন নরোত্তম বাড়িতে আসবে, তার আগে ঘোষণা হয়ে গেছে যে নরোত্তম পণ্ডিত হয়ে বাড়িতে আসছেন। ছেলে যখন ছুটে এসে মায়ের কোলে বসলো, মা বুকে জড়িয়ে ধরে পাগলের মতন কান্না। বাবা পাশে দাঁড়িয়েছিলেন। বাবা ছুটতে এসে ছেলেকে বলছে, খোকা রে, শোন বাবা, আমার জীবনের একটা ইচ্ছে ছিল তোকে পণ্ডিত তৈরি করব, কিন্তু আমি সব খবর পেয়েছি তুই পণ্ডিত হয়ে বাড়িতে এসেছিস। তবে একটা কথা বলি, বাবার মনের ইচ্ছে পূরণ করে যখন তুই আমাকে সবকিছু ভরিয়ে দিলে, এইবার আমি বাবা হয়ে একটা কথা তোকে বলতে চাই। তুই বলতো, ছেলে হয়ে বাবার কাছ থেকে কি চাস? আমি তো বাবা, আমার তোর কাছে একটাই চাওয়া ছিল যে তুই পণ্ডিত হয়ে যা, আমি আমার সব জীবনের উজাড় করে দিয়ে দেব। আর তুই বাবার কথা রেখেছিস, এটাই আমার সব পাওয়া, এর থেকে আমার বেশি কিছু পাওয়া নেই। এবার তুই যেহেতু ছেলে, আর বাবার কাছ থেকে কি চাস বল, আজকে আমি তোকে সব দিয়ে দেব। যদি বলিস আমি রাজপ্রাসাদ দিয়ে দিতে চাই, সোনাদানা গয়না কাঠি দিয়ে নিঃস্ব হতে চাই, আমি হাসি মুখে দিয়ে দেবো, বল তুই কি চাস? নরোত্তম বলছেন, বাবা আপনি আমাকে দেবেন। দেবেন মানে তুই আমার ছেলে, আমি তোর বাবা, আবার দেবেন প্রশ্ন কিসের? বল তুই কি চাস, বল বল বল, কোনো কিছু না, পরিষ্কার করে একবার বল, আমি তোকে সব দিয়ে দেবো। তখন ছোট্ট ছেলে, 6 বছরের ছেলে, হাত জোড় করে বলছেন, বাবা আপনি যদি আমায় কিছু দিতে চান, না না আমি অন্য কিছু চাইবো না, আপনি শুধু আমাকে একটা জিনিস শুধু দিয়ে দিন। আপনি আমার মাথায় হাত রেখে অনুমতি করে দিন, আমি পদ্মা নদীর জলে শুধু একবার স্নান করব। এই খোকা রে, এটা আবার কোনো চাওয়া পাওয়ার মধ্যে হলো নাকি? আমি তোকে বললাম সব কিছু দিয়ে দেবো, তুই পরক্ষণে বলছিস পদ্মা নদীর জলে স্নান করব। আরে নদীর জলে স্নান করাটা কি কোনো চাইবার মধ্যে পড়ে রে? তা ঠিক আছে, তাই যদি চাস তাহলে তুই এখানে দাঁড়া, তোর নদীর জলে স্নানের ব্যবস্থা আমি করে দেব। আরে কে আছিস? হ্যাঁ বলুন। আমার লকারের মধ্যে দেখবি কতকগুলি সোনার কলসি রাখা রয়েছে, আর ওই সোনার কলসিগুলো পদ্মা নদীর জল থেকে ডুবিয়ে নিয়ে, ওতে করে জল ভরে নিয়ে, সোনার কলসি করে জল নিয়ে আমার ওই সোনার টুকরো ছেলে নরোত্তমকে স্নান করিয়ে দে। যখন এই কথাটা বলেছে, নরোত্তম হাত জোড় করে বাবাকে বললেন, বাবা আমি ওইভাবে স্নান করব না, আমি ওইভাবে স্নান করব না, আমি পদ্মা নদীতে গিয়ে স্নান করব। ও তুই নদীতে যাবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, নদীতে যাবি, তা ঠিক আছে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কে আছিস? বলুন। আমার ছেলে পদ্মা নদীতে যাবে, একটা সুন্দর করে পালকি সাজা, দামি দামি ফুল দিয়ে পালকিটা সাজা, আমার ছেলেকে আমি পালকির ভেতরে বসিয়ে পদ্মা নদীতে নিয়ে যাব। বলছি, বাবা পালকিতে করে যাব? বাবা পালকিতে করে গেলে না ওই লোকের কাঁধের ওপরে চড়ে যেতে হয়, আর লোকের যদি কাঁধের ওপরে চড়ে যাওয়া হয় তাহলে কিন্তু অন্তরে ভক্তি লাভ হবে না, আমি পালকিতে চড়ে যাব না। আচ্ছা তাহলে তুই গরুর গাড়িতে যাবি? না আমি গরুর গাড়িতেও যাব না। আচ্ছা তোকে যদি একটা ঘোড়ার গাড়ি করে দেওয়া হয় তাহলে তাতে করে যাবি? বলছি না আমি ঘোড়ার গাড়িতেও যাব না। আচ্ছা পালকিতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, তাহলে কি তুই হেঁটে হেঁটে যাবি? তখন নরোত্তম বলছে, বাবা আমি হেঁটে হেঁটেও যাব না। তাহলে তুই কিসে করে যাবি? সোনার কলসি মেনে নিলি না,
পালকি তাও চলবে না, গরু ঘোড়া তাও চলবে না, এখন হেঁটে হেঁটে বলছি তাও যাবি না, তাহলে তুই কিসে করে যাবি? আসলে মায়েরা, কোটি 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 জন্মের স্বীকৃতি যদি কারোর উপরে না থাকে, একটা বাচ্চা ছেলের ভেতর থেকে এত ভজন সাধনের কথাটা কিন্তু আসতে পারে না। আচ্ছা একটা কথা মায়েরা বলুন, গুরুদেব কিন্তু এই কথাগুলো বলে দেননি। গুরুদেব শুধু বলে দিয়েছেন পদ্মা নদীর জলে গেলে গৌরহরি চরণের একটা মানে হাত পেতে চাইবে, এটুকু শুধু বলে দিয়েছেন। কিন্তু নরোত্তম তার বাইরে এত কথা আসলো কি করে? মাত্র 6 বছরের ছেলে বালক যখনই বলেছে যে আমি ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে যাব, বাবা মন দিয়ে কথাগুলো শুনলেন। শুনতে 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 সামনে এসে বাবা বললেন, খোকা আস্তে, এই খোকা, তুই রাস্তার ধুলো গায়ে মেখে পদ্মা নদীর জলে স্নান করতে গেলে কি তুই বেশি আনন্দ পাস? মানে তোর কি মনে হয় যে ওই ধুলো অঙ্গে বুলিয়ে গেলে তোর বেশি সুখ, বেশি আনন্দ হবে? তা যদি হয় তাহলে আমি বাবা হয়ে তোকে অনুমতি দিয়ে দিলাম, কারণ তুই মহাপণ্ডিত, তোর উপরে কথা বলার আমার কোনো শক্তিই হবে না, আমি তোকে অনুমতি দিয়ে দিলাম, চলে যা। আমি তোকে আশীর্বাদও দিলাম, অনুমতিও দিয়ে দিলাম। এই বলে নরোত্তম চলেছেন। কিন্তু বাবা দুজন প্রহরী কিন্তু গোপনে গোপনে ঠিক করে দিলেন। 2 জন প্রহরীকে ডেকে বললেন, ওগো, আমার ছেলে নরোত্তম একেবারে কোলের বাচ্চা, ও নদীর জলে কোনোদিন নামে না, ও পদ্মা নদীর জল কোনোদিন চোখেই দেখে না, তাই ও আজকে পদ্মা নদীর জলে স্নান করতে যাবে, তোমরা একটু পিছনে পিছনে যাও। ও যখন জলে নামবে তোমরা দুজনে ছুটতে গিয়ে ওর হাতটা একটু হালকা করে ধরবে, যখনই ওর স্নান হয়ে যাবে, ডোবা হয়ে যাবে, ওকে সুন্দর করে যত্ন করে তুলে নিয়ে এসে আমার কাছে নিয়ে আসবে। এই বলে 2 জন প্রহরী পিছনে পিছনে যাচ্ছে। ভালো করে মায়েরা দেখুন, 2 জন প্রহরী পিছনে পিছনে চলেছে, আর নরোত্তম গড়াগড়ি দিতে 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 একেবারে পদ্মা নদীর জলের কাছে গিয়ে দাঁড়ালেন। এবার জলের কাছে গিয়ে দাঁড়াতে গিয়ে নরোত্তম একটা কথা ভেবে ফেলল যে আমাকে যদি পদ্মা নদীতে নামতে হয়, মানে যদি স্নান করতে হয়, তাহলে তো আমাকে পাটা নদীতে আগে ঠেকাতে হবে। আর আমি যদি প্রথমেই পাটা জলে ঠেকাই, তাহলে তো আমাকে যে গুরুদেব বললেন পদ্মা মা, তাহলে মায়ের যদি ওই প্রথমেই যদি পাটা বাড়াতে যায়, তাহলে তো পদ্মা মায়ের মাথার উপরে পা তুলে দিলাম। না 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 না, আমাকে প্রথমে পা ঠেকালে হবে না, আমাকে বরং পদ্মা মাকে ভালো করে শুয়ে পড়ে প্রণাম করে নিতে হবে। এই বলে মায়েরা, যেই নরোত্তম শুয়ে পড়ে পদ্মা মাকে প্রণাম করতে গেছে, এই দেখো ছোট্ট ছেলেটা লম্বা হয়ে শুয়ে পড়ে যেই প্রণাম করতে গেল, ওই যে নদীর জলের ঢেউটা হালকা গড়িয়ে 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 এসে নরোত্তমের মাথাটা একটুখানি ছুঁয়ে গেল। আর যেই মাথাটি ছুঁয়ে গেছে, মায়েদের একটা কথা মনে আছে কি? সেই বহু বছর আগে, মনে আছে? নিশ্চয়ই মনে থাকবে, আমি মনে করিয়ে দিচ্ছি। দেখুন, মহাপ্রভু যখন চোখের জলটা পদ্মা নদীর জলে মিশিয়ে দিয়েছিলেন, মহাপ্রভু কিন্তু একটা কথা বলেছিলেন যে পদ্মা, সেই বলেছিল না যে 10টা ছেলে কেন 10,000টাও ছেলে যদি তোমার সঙ্গে আসে, নরোত্তমের যে ক্ষমতা থাকবে 1000 ছেলের সেই ক্ষমতা থাকবে। এবং কোন ক্ষমতা বলেছিল? যে নরোত্তমের অঙ্গ যেদিন তোমার জল স্পর্শ হবে, তোমার নদীর ঢেউটা যে গতিতে চলছে, 100 গুণ ঢেউ ওপরের দিকে উঠে যাবে। কি মায়েরা মনে আছে তো? সেই দিন আজকের দিন, আজকের সেই ঘটনা ঘটল যখনই নরোত্তম প্রথম মা বাবাকে প্রণাম করে মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে যখনই গড়িয়ে গড়িয়ে গিয়ে
পদ্মা নদীকে প্রথম প্রণাম করতে গেছে, আর যেই নদীর জলটা ছুঁয়ে ছুঁয়ে ওই নরোত্তমের মাথাটা স্পর্শ করেছে, প্রণামেরও ছলে জলে পরশ করিল হরিবল। ছলে জলে পরশ করিল, প্রণামেরও ছলে জলে পরশ করিল, প্রণামেরও ছলে জলে পরশ করিল, প্রণামেরও জলে ছলে পরশ করিল, প্রণামেরও ছলে জলে পরশ করিল। আর তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল হরি হরি বল। পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, আর তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে হরি হরি বল। নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িতে লাগিল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িতে লাগিল। সর্বনাশ হয়ে গেল মা, সর্বনাশ হয়ে গেল। যে দুইজন প্রহরীকে বাবা পাঠিয়েছিলেন, তারা নরোত্তমকে হাতটা ধরে যে স্নান করাবে এই সময়টুকুই পেলেন না। মাথাটা জলে ছুঁয়ে যেতেই মাঝখান থেকে বিরাট একটি ঢেউ নরোত্তমের মাথা টপকে দিয়ে একেবারে জলের তলায়। এবার যে দুজন প্রহরীগণ রাজার আদেশে গিয়েছিলেন, তারা তো নরোত্তমের এই রূপ দেখে, এই দৃশ্য দেখে তারা আছাড় খেয়ে কাঁদছেন। তারা ভাবলো নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে। রাজামশাইয়ের কাছে কি জবাব দেব, রাজামশাইয়ের কাছে কি বলবো যে ছেলে কোথায়? তারা আসলে বোঝে না, বুঝতে পারে না যে নরোত্তম জলের তলায় তলিয়ে যায়নি। নরোত্তমকে পদ্মা মা হাত বাড়িয়ে তাকে কোলে করে নিয়ে নদীর গর্ভস্থলে গিয়ে তার সঙ্গে কথা বলছে। সবাই ভাবলো তলিয়ে গেছে, কিন্তু না, মা তাকে কোলে করে নিয়ে কথা বলছে। একজন মা জননীর রূপ ধারণ করে কোলের মাঝখানে বসিয়ে নিয়ে নরোত্তমের ওই ছোট্ট মুখের সামনে মুখ রেখে পদ্মা মা বলছেন, নরোত্তম কে কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারছি না। কি আরে নরোত্তম, তুমি আমায় চিনবে না, তুমি আমাকে চিনবে না। আমি কে জানো? আমি হলাম পদ্মা নদী। উমা, পদ্মা নদী আবার কথা বলে নাকি? বলে হ্যাঁ নরোত্তম বলে, তবে সবার সঙ্গে বলে না। এই যে পদ্মা নদী না, সবার সাথে কথা বলতে পারে না। তোমার মতন কৃষ্ণ অনুরাগী যদি কোনো ভক্ত আমার কাছে আসে, আমি তাকে যেচে সেধে গিয়ে কোলে করে নিয়ে তার সামনে দাঁড়িয়ে আমি কথা বলি। যখন এই কথাটা বললেন, নরোত্তম তখন বললেন, পদ্মা, তুমি যখন আমাকে নিজে থেকেই এসে দেখা দিলে আর আমার সঙ্গে কথা শুরু করলে, আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো, তুমি দেবে? আমি শুনেছি তোমার জলে নাকি চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন। এটা আমার গুরুদেব আমায় বলেছেন। তা মহাপ্রভু যদি স্নান করেন তোমার জলে, তাহলে তো সেই মহাপ্রভুর চরণের ধুলো তো তোমার জলে আছে পদ্মা মা, তাহলে এই চরণ ধুলোর একটুখানি কণা আমাকে দেবে পদ্মা? যখনই চরণ ধুলোর কথা বলেছে, পদ্মা নদী তখন কেঁদে কেঁদে বলে, নরোত্তম রে, নরোত্তম রে। পদ্মা নদী তখন বলে, নরোত্তম রে, আমার জলে মহাপ্রভুর পদধূলি মেশানো রয়েছে, এ তো জগতে সবার জন্য, কিন্তু তোর জন্য মহাপ্রভু কি যে রেখে গেছে তা তুই জানিস না। এতদিন ছিলাম আমি গৌর প্রেম ধনে ধনী, আর আজকে আমি সেই প্রেমে তোরের হৃদয়ে মাঝে মাখিয়ে দিয়ে আমি হব প্রেমের কাঙালিনী। মায়েরা, মায়েরা, আজকে না নরোত্তম যখনই বলেছে পায়ের ধুলোটা দিতে, তখন পদ্মা নদী একেবারে পরিষ্কার করে বলে দিলেন যে, নরোত্তম, তুমি জানো না, তুমি বাচ্চা ছেলে তো, তুমি অতটা বোঝো না। মহাপ্রভু আমার জলে স্নান করেছেন এটা ঠিক, কিন্তু ওনার পায়ের ধুলোটা এ তো জগতে সবার জন্য রয়েছে, যে চাইবে সেই পাবে।
কিন্তু তোমার জন্য কিন্তু পায়ের ধুলো নয়, তোমার জন্য এমন একটা জিনিস মহাপ্রভু রেখে গেছেন যেটা আমি যত্ন করে এতগুলো বছর আমি রেখেছিলাম, আজকে আমি সেই জিনিসটা তোমাকে দান করব। এই বলে মায়েরা, নরোত্তম যেদিনকে মায়ের কোলে জন্ম নিয়েছিল সেদিন নরোত্তমকে দেখতে হয়েছিল সুন্দর, খুব সুমিষ্ট। যে দেখেছিল সে চোখ ফিরিয়ে নিতে পারে না। কিন্তু একটা ছিল জিনিস, সেটা হচ্ছে নরোত্তমের গায়ের রংটা ছিল কিন্তু কালো, মানে ফর্সা ছিল না, কালো ছিল। কিন্তু আজকে সেই মহাপ্রভুর যে চোখের জলটা যখন পদ্মা নদী ওই এতদিন ধরে যত্ন করে লুকিয়ে রাখার পরে যখন ওই নরোত্তমের অঙ্গে বুলিয়ে দিলেন, অদ্ভুতভাবে দেখা গেল নরোত্তমের গায়ের রংটা কালো ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে দেখা গেল নরোত্তমের অঙ্গ হয়ে গেল সোনার বর্ণ। সেই যে মহাপ্রভুর হৃদয়ের প্রেম, সেটা যদি কেউ পায় সে তো আর কালো থাকবে না, সে তো গৌরবর্ণ হবে। গৌরাঙ্গ যাকে নরু নরু বলে ডেকেছিলেন, গৌরাঙ্গ যাকে হাকৃষ্ণ বলে চোখের জলে নদীতে রেখেছিলেন, সেটা যদি কেউ পায় সে তো গৌরহরি হবে, সে তো গৌরবর্ণ হবে। আজকে নরোত্তমের গায়ের রংটা হয়ে গেল সোনার বর্ণ, আর ছেলেটার চোখ থেকে অবিরল অশ্রুধারা বইছে। মানে যখনই পদ্মা নদী সেই চোখের জলটা একবার বুলিয়ে দিয়েছে, দুটো জিনিসের পরিবর্তন হয়ে গেল। এক হলো নরোত্তমের গায়ের রংটা সোনার মতো, আর 2 নম্বর হয়ে গেল নরোত্তমের চোখ থেকে টপ টপ করে সদাই কৃষ্ণ প্রেমের ধারা। এইবার নরোত্তমকে পদ্মা নদী বলছেন, নরোত্তম, আমার জলে না বেশিক্ষণ থাকা যায় না, এখানে যে আসে খুব অল্প সময়ের জন্য আসে, যাও তুমি তুমি চলে যাও, এতক্ষণ তোমার মা বাবা তোমার জন্য অপেক্ষায় কান্নাকাটি শুরু করে দিয়েছেন, তুমি চলে যাও। এইভাবে নরোত্তমকে যেই জল থেকে তুলে দিয়েছে, যে 2 জন প্রহরী রাজামশাইয়ের আদেশে গেছিলেন, তারা ততক্ষণেও কিন্তু গঙ্গা ওই পদ্মা নদীর কাছ থেকে আসে না। কিন্তু যেই দেখতে পেয়েছে জল থেকে একটা ফর্সা টুকটুক, কি এই খোকা, হ্যাঁ রে, এই বাবা, কে রে তুই? এই জলের ভেতর থেকে উঠে আসছিস, সোনার বর্ণ দেহ ধারণ করে আবার কৃষ্ণ বলে বলে কাঁদছিস, কে তুই? নরোত্তম সামনে এসে বলছেন, এ কি, তোমরা আমায় চিনতে পারছো না? আমাকে তোমরা চিনতে পারছো না? আমি তো তোমাদের রাজার ছেলে, আমার নাম নরোত্তম। ভালো করে দেখো, আমি তো সেই রাজার ছেলে, আমার নাম নরোত্তম। দাঁড়া, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বলি, এতক্ষণ তুমি জলের তলায় গিয়ে কোথায় ছিলে? যখনই বলেছে কোথায় ছিলে, নরোত্তম চোখ বন্ধ করে বলছে, আমি কোথায় ছিলাম? শুনবে তোমরা? তোমরা শুনবে? শোনো। যেমন ডুবুরিরা সমুদ্রের গভীরে ছুটে যায় দামি দামি রত্ন তুলে নিয়ে আসার জন্য, আর আজকে আমি ওই ডুবুরিদের মতন পদ্মা নদীর গভীরে গিয়েছিলাম। আমিও সেই ডুবুরিদের মতন দামি একটা রত্ন তুলে নিয়ে এসেছি। তোমরা কি সেই রত্ন নেবে? নেবে তোমরা সেই রত্ন? নেবে? আমি প্রেম রত্ন তুলে নিয়ে এসেছি। যদি নিতে চাও তোমরা দূরে দাঁড়িয়ে থেকো না, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি তোমাদেরকে সেই প্রেম রত্ন দেব। এসো 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 ভাই, একবার গান গাই, কৃষ্ণ না হরি না, এসো ভাই, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গান গাই, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম, আহারে হরি নাম। এসো ভাই, গান গাই কৃষ্ণ
কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই গান গাই কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বলো হরি চরাচরে বলো হরি চরাচরে বলো হরি বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে হরি কৃষ্ণ নাম মধু নাম বলো নাম অবিরাম। বাবা ছেলেটা কাঁদতে 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 বাড়িতে এসে বাবার কাছে আছাড় খেয়ে পড়ল। এবার দেখুন মা, যে বাবা ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর করে ভালোবাসা দিয়ে অনুমতি দিয়ে দিয়েছিল, সেই বাবা ছেলেকে কাছে পেয়ে ছেলে যখন ছুটে এসে প্রণাম করতে গেল, বাবা কিন্তু প্রণাম নিল না। ছেলেকে দাঁড় করিয়ে বাবা একটু দূরে সরে গিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। এ কে? এ কে? কোন ছেলে? যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীতে গেল, এ আমার সেই ছেলে নয়। এ আমার সেই ছেলে নয় যাকে আমি বুকে জড়িয়ে আদর দিলাম, অনুমতি দিলাম, আশীর্বাদ করলাম। এ আমার সেই ছেলে নয়। এ কে? মুনি ঋষিদের মতো চোখের মধ্যে গাম্ভীর্য, কথায় কথায় কৃষ্ণ নাম। বাবা ছেলেকে দেখলেন, কিন্তু একটা গোপন কথা বাবা বুঝতে পারলেন। ছেলেকে দেখা মাত্র বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আদর দিতে দিতে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘরের মধ্যে ছেলেকে শুইয়ে দিয়ে নিজের স্ত্রীকে বাইরে ডেকে নিয়ে গিয়ে কাঁদতে কাঁদতে বলছে, ওগো আমার ছেলে নরোত্তম এই রাজপ্রাসাদে যত অন্যায় করে করবে, তুমি ওকে কিচ্ছু বলবে না, ওকে তুমি কিচ্ছু বলবে না। ও সারাদিন খেলবে, খেলতে খেলতে রাজপ্রাসাদে যা কিছু ধরে টানে টানবে, ওকে তুমি বকা দেবে না, ওকে তুমি কিচ্ছু বলবে না। আমার কি মনে হয় জানো, আমার ছেলেটা মনে হচ্ছে আমার এই রাজপ্রাসাদে বেশি দিন থাকবে না। আমার মনে হয় বেশি দিন থাকবে না। ওগো আমার এই ছেলে রাজপ্রাসাদে যত অন্যায় করে করুক, কেউ ওকে কিচ্ছু বলবে না। ও যতদিন রাজপ্রাসাদে থাকে, যতদিন আমার কাছে থাকে, ততদিনই আমার জীবন ধন্য। মায়েরা, যতদিন নয়, যেদিনকে স্নান করে বাড়িতে এলেন সেই দিনকে অঘটন ঘটে গেল। বাড়িতে এসে বাবাকে প্রণাম করতে গিয়ে বাবা যখন বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আদর দিতে দিতে ঘুম পাড়িয়ে দিয়েছেন, দিনটুকু কাটলো, দুপুর কাটলো, বিকেল কেটে সন্ধ্যা নামলো। বাবা মা দুজনে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে গভীর রাত্রিতে মাও ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমিয়ে পড়েছে। আদরের ছেলেকে যে কোনো মা যখন কোলের মাঝখানে জড়িয়ে ধরে ঘুমায়, কোলের মধ্যে জড়িয়ে ধরে দুহাত ভরে চেপে ধরে মা ছেলেকে আদর দিতে দিতে ঘুমিয়ে পড়েন। কিন্তু যতক্ষণ জেগে থাকে ততক্ষণ জড়িয়েই ধরা থাকে, কিন্তু ঘুমিয়ে যখন পড়ে মা কোন দিকে ঘুরে যায়, কখন হাত আলগা হয়ে যায়, ছেলে কখন মায়ের কোল থেকে দূরে সরে যায়, মা বুঝতে পারে না। আজকে বাবা মা
দুজনেই ছেলেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে মধ্যরাত্রিতে নরোত্তম একটা স্বপ্ন দেখলেন। মাঝরাত, গভীর রাত, মাঝরাতে স্বপ্ন দেখছে নরোত্তম। কে যেন নরোত্তমের সামনে এসে দাঁড়িয়েছে। কোকড়ানো কোকড়ানো মাথার চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, লাল পেড়ে পাটের ধুতি, গলায় একটা ওড়না, হাত দুটি ওপরের দিকে তোলা, মুখে কৃষ্ণ নাম, নয়নে বিন্দু বিন্দু রসধারা। নরোত্তম স্বপ্নের ঘুরে জিজ্ঞেস করলেন, কে আপনি? কে আপনি আমার সামনে দাঁড়িয়ে কৃষ্ণ বলে কাঁদছেন? কে? নরোত্তম, তুমি আমায় চিনবে না বাবা, তুমি আমাকে চিনবে না। আমি কে জানো? শোনো, তুমি কিছুক্ষণ আগে পদ্মা নদীর জলে স্নান করতে গিয়েছিলে, মনে আছে তোমার? পদ্মা মা তোমাকে কোলে করে মুখের সামনে মুখ রেখে কথা বলেছিল। সেই পদ্মা মা তোমাকে গৌরাঙ্গের প্রেম বুকে জড়িয়ে ধরে দিয়েছিল, মনে আছে তো? শোনো নরোত্তম, আমি আর কেউ নয়, যে গৌর হরির প্রেম তুমি বাড়িতে এসে মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ। যখন বাবা বলেছে কিসে করে যাবি, তখন নরোত্তমে কেঁদে কেঁদে বলে, বাবা গো, বাবা গো, আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। তবে আমি কেমন করে যাব জানো? আমি কেমন করে এই রাজপ্রাসাদ ছেড়ে পদ্মা নদী পর্যন্ত যাব জানো? আমি ধুলোই গড়া গড়ি দিয়ে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে যাব ধুলোয় গড়া গড়ি ছোট ছোট করে দিয়ে ভক্তের পদ ধুলাই অঙ্গে আমি আর কেউ না, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। আমি নিতাই চাঁদ এসেছি, তুমি আমায় চিনতে পারবে না। এই যে গৌরাঙ্গের প্রেম, ভক্তি, ভালোবাসা, এটা নিয়ে তুমি মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ। তুমি যদি আরো প্রেম পেতে চাও, তুমি যদি আরো প্রেম পেতে চাও, আরো ভক্তি পেতে চাও, তাহলে তুমি মা বাবার কাছে ঘুমিয়ে থেকো না, এই রাজপ্রাসাদের ছাদের তলায় তুমি ঘুমিয়ে থেকো না, তুমি আমার সঙ্গে চলে এসো। তুমি আর আমি দুইজনে চলে যাই প্রেমের রাজ্য বৃন্দাবন ধামে। যেই কথাটি শুনল নরোত্তমে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দেখলেন এতক্ষণ যে কথা বলছিলেন তিনি উধাও। দেখলো মধ্যরাত, গভীর রাত, গভীর রাত্রিতে যখন নরোত্তম এই কথাটা শুনতে গিয়ে ঘুমটা ভেঙে গেছে, মায়ের দিকে তাকিয়ে দেখছে মা ঘুমিয়ে অচেতন, বাবার দিকে তাকিয়ে দেখে বাবাও ঘুমিয়ে অচেতন। মনে মনে খোক্কা ভাবছে, ছোট্ট ছেলেটা ভাবছে, আমি যদি নিতাই চাঁদের কথা মাথায় রেখে বৃন্দাবনে যেতে চাই, আর মাকে যদি ডেকে দিয়ে বলে যায়, বাবাকে যদি ডেকে দিয়ে বলে যায়, মা বাবা আমাকে কোনোদিন যেতে দেবে না, আর আমি যদি মা বাবাকে বলতে গিয়ে যেতে না পারি, আমি ভগবানের প্রেম ভক্তি আর পাবো না। আমাকে দুদিকে রক্ষা করতে হবে।
এই বলে মায়েরা ওই ছোট্ট বাচ্চা ছেলেটা ওই মধ্যরাত্রিতে আলতু করে মা বাবার কোল থেকে উঠে জন্মভূমির মাটি শেষবারের মতো অঙ্গে বুলিয়ে নিয়ে প্রথমে বাবাকে প্রণাম করল, তারপরে যেই ঘুমন্ত মায়ের চরণে হাতটা রেখেছে, আমি চলে যাই ও মা, জননী জননী আমায় দাও গো বিদায়, আমি চলে যাই ও মা, জননী জননী দাও গো বিদায়, ও মা জননী জনম ভূমি দাও গো বিদায়, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। মাগো মা, চলে যাই, আমি চলে